খামারিদের একটা টোটকা আছে, কারণ এই কেনা খাবার খাওয়ায়া কখনোই লাভ করা সম্ভব না। প্রায় কোটিখানিক টাকা এখানে আমার ইনভেস্ট ছিল। আমার এখানে 20-50টা গরু অল টাইম থাকে। প্রথমে এখানে আইসা বড় ধরনের একটা লসের সম্মুখীন হই। তো বন্ধুদের সাথে আমি একসময় আড্ডা দিতেছিলাম করোনাকালীন সময়টায়। আমি আড্ডা দিতে দিতে ওদের একটা খালি জায়গা ছিল, ওইখানে গিয়ে আমি বলতেছিলাম যে বন্ধু এইখানে চলো আমরা কিছু একটা করি, মানে খালি জায়গা পড়ে থাকে আমরা আড্ডা দেই, এখানে কিছু একটা আইনা পালি। তো তখন আমার শুরু হয় একটা ভেড়া দিয়া। ভেড়ার 2টা বাচ্চা ছিল, আমি যেই বাজার থেকে কিনে আনি ওই বাজারে ভেড়ার বাচ্চা 2টা আমার দিয়ে দেয় হইতেছে লাগানো বাচ্চা, মানে ওর নিজস্ব বাচ্চা না। আনার পরে 1 সপ্তাহের মাথায় একটা বাচ্চা মারা যায়, পরের 2 দিনের মাথায় আবার আরেকটা বাচ্চা মারা যায়। কোনোভাবে কি ওই বাচ্চা 2টা আমি বাঁচাইতে পারিনি। আমি অনেক চেষ্টা করছি, আমি ওদের জন্য ফিল্টার কিনছি, ওই ফিটার কিনছি, পানি গরম করার জন্য জিনিস কিনছি, কিন্তু পরবর্তীতে কি দেখা গেছে বাচ্চা 2টা কোনোভাবেই বাঁচানো যায় না। মানে ওর বানের দুধটা পায় না, খাইতে পারে না, না খাইলে তো বাঁচবো না, ওর মায়ের নিজের দুধটা না খাইলে। তো মারা যাওয়ার পরে ভিতরে একটা কষ্ট যে আমার আসলে এইসব হইব না। তো আল্লাহরই একটা নিয়ামত, পরক্ষণে আমি তো তখন এগুলো সম্বন্ধে কিছু বুঝি না, ওই ভেড়াটা প্রেগনেন্ট হয়েছে, আগে থেকে প্রেগনেন্ট, ও বাচ্চা দিব। আমরা ওইখানে বসে বসে আড্ডা দিতেছি, এর মধ্যে আমি শুনি যে মেয়ে করতেছে বাচ্চা, একটা বাচ্চা হয়ে গেছে। গিয়ে বা হাতটা ধরে টান্দা আমি বাচ্চাটা বের করলাম, আরেকটা বাচ্চা বের করলাম। তখন থেকে ভিতরে একটা আগ্রহ, না কিছু একটা হইব, আল্লাহ চাইতেছে কিছু একটা ভালো হইব। এইগুলো সব আমার বাবা মা জানে, ওর বাবা মাও জানে। পরবর্তীতে এই 2টা নিয়ে অনেক সময় দেই, তো করোনাকালীন বাসা থেকে বের হইতে দেয় না। তো তখন বাবা বলতেছিল যে ঠিক আছে, তো ওইখানে যেহেতু পয়সা থাকো এত, তাহলে তোমরা মজা করে করতে করতে যদি পারো পালতে পারলো। তারা আবার টিন সেট করে একটা ঘর তৈরি করে দিছে আমারে। 2টা গরু আমারে কিনা দেয়, একটা নাম হলো সুন্দর আলী আর একটা নাম হলো চিকন আলী। সুন্দর আলীটা হইতেছে ক্রস, চিকন আলীটা একটু গায়ে পায়ে খুব শুকনা ছিল, প্রায় 3 মাস পালি। ওইটার জন্য ভুসি কুড়া তো নর্মাল একটা বিষয়, রিক্সা করে ভ্যানে করে নিয়ে আসা যায়। তো ঘাস কাটাটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। তো তখন আমরা পড়াশোনা করি, ঘাস কাটতে যেতে পারি না বা কারে দিয়ে কাটামো, তখন ওই একটা কামলারে বলতাম যে ভাই আমার একটু ঘাস কেটে দাও, তোমায় 200 টাকা দিমু। তো ওইটা দিয়ে আমরা বসে বসে আবার কাইটা ওরে দিতাম। তো এতে ভালোই চলতেছিল। 3 মাস পরে ওই ওর বাবাও আসছে, আমার বাবাও আসছে, আইসা বলতেছে যে ভালো তো, আর কয়েকটা উঠাইলে উঠাও, এইটার সাথে সাথে আমরা টিন কয়েকটা দিয়া এটা বড় করে দেয়া যাবো, উঠাও। বাবা বলার পরে ভিতরে একটা সাহস হলো, না আসলে আমাদের দিয়ে কিছু সম্ভব। বাবা তখন আমাদের 15টা গরু কিনা দেয়, ওইগুলা দিয়া বেশ ভালোই চলতেছিল। গরু বেশি হয়ে যাওয়াতে ওই বজ্রটা কোথায় যাইবো এটার নিষ্কাশনের ভালো একটা ব্যবস্থা ছিল না, যার কারণে কমপ্লেইন আসতো। তো আমরা বলছি যে ঠিক আছে, আমরা কুরবানিটা পর্যন্ত যেভাবে হোক চালায় যাই, পরবর্তীতে আমরা দেখবো কি করা যায়। আমাদের ওইখানে প্রায় 3333 টাকা লাভ হয়। 2 পার্টনার মিলা 18টা গরু পালন কইরা প্রথমবার উপলক্ষে যা করছে আলহামদুলিল্লাহ, মানে ভাঙা পড়ি নাই, যা করছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে চিন্তা করলাম যে ওইখানে যেহেতু করতে দেয় না, ঠিক আছে গ্রামের বাড়িতে জায়গা পড়ে আছে, এখানে এসে করি। শরীয়তপুর, জাজিরা, কাজিরহাট, মনাইসইলের কান্দি, এই শেডটা তৈরি করতে আমার 25 লক্ষ টাকা গেছে। এই 2টা শেড, প্রায় কোটিখানিক টাকা এখানে আমার ইনভেস্ট ছিল। প্রথমে এখানে আইসা বড় ধরনের একটা লসের সম্মুখীন হই। প্রথম বুঝতে পারি নাই, তো বড় ধরনের গরু তৈরি করছিলাম, 8 মণ 10 মণ, প্রায় আমার 47টা গরু ছিল। তখন আমার খরচের পরিমাণ অনেক বেশি ছিল, আমার গরু ছিল অল্প, কাজের লোক ছিল বেশি। এখন আমার 50টা গরু, কাজের লোক একটা। প্রথমে আমি রোগবালাইগুলা বুঝতাম না, কোনটার কি রোগ, কোনটা কিভাবে দমন করতে হইব, বা কি মশা মাছি বিভিন্ন কিছু। তো এগুলা মিলা তখন আমার মানে ফার্মে 19 থেকে 20 হইলে আমার ডাক্তার ডাকতে হইতো। সে আসা মানেই আমার 500-1000 টাকা 2000 টাকা এরকম একটা বাজেট থাকে। ডাক্তারের পিছনে, ওষুধের পিছনে আমার হিউজ টাকা চলে যেত। লস খাওয়ার পর আমার পার্টনার দনমনতে উনি চলে গেছে, এখন আলহামদুলিল্লাহ চলতেছে। এখন ওই বিষয়গুলা কি হয়, প্রথমে আমি দেখি, যেটা আমি না বুঝি ওই ক্ষেত্রে শুধু আমি ফোন দেই, তখন উনি আমার ওষুধ বইলা দিলে আমি মেরা দেই। এতে আমার 90% ক্লিয়ার হয়ে যায়। আর 10% কেস থাকে এরকম যে না আনতে হইব, ক্লাইনের কিছু বিষয় আছে, প্রেগনেন্সির উল্টাপাল্টা এরকম কিছু বিষয় আছে, তখন মনে করেন বাধ্যতামূলক ডাকতে হয়। তো আমার এখানে হইতেছে রাত দিন 24 ঘন্টা আমি গোস দিতে পারি, গরুর গোস। আমার এখানে 20-50টা গরু অল টাইম থাকে, এখান থেকে পছন্দ করলেই হয়। আমি একবার গরু দিয়েছি প্রায় 40 মণ, পাশাপাশি দুধের গরু আছে, ওইখান থেকে দুধের থেকে কিছু টাকা পয়সা আসে। আর এখন যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো হইতেছে আমার মূল লক্ষ্য হইতেছে কুরবানিতে এই ছোট গরুগুলা চাহিদা খুব বেশি থাকে, বড় গরুগুলো তেমন একটা চাহিদা থাকে না। বড় গরু অনেকবারই তৈরি করছি, কিন্তু ওইটা বিক্রি করার সময় আর কি কুরবানিতে বিক্রি করার সময় খুব টাফ বিষয় হয়ে যায়। নতুন যারা খামার করতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? খামার দিতে চাইতেছে তাদের প্রথমে একটা বিষয় হইতেছে কি, আমি ফার্ম করে যতটুকু বুঝছি যে কোনো বাড়ির আশেপাশে বা যার ফার্ম আছে, ভালো সম্পর্ক থাকলে ওনার ফার্মে ভিজিট করতে হইব, আসা যাওয়া করতে হইব। বিনা টাকায় দরকার হইলে নিজের কাজ করতে হইব। হ্যাঁ, যে ভাই আমার টাকা দিতে হইব না, আমি একটু কাজ করি, বা বেতন দিলে ওকে ঠিক আছে, না দিলে নাই। যদি ওইখানে ওইভাবে উনি থাকতে পারে 1 মাস 2 মাস, তাহলে যে একটা অভিজ্ঞতা পাইবো, ওইটা কোনো সার্টিফিকেট দিতে পারবো না। মানে সরাসরি আমি যেই বিষয়টা শিখবো,
আগে তো আমার বুঝতে হইব গরুর রোগ বালাই, কিভাবে খাবার দিতে হইব, কিভাবে ওর কখন কোন সমস্যাগুলো হয়ে থাকে এগুলা বুঝতে হইব। এগুলা বোঝার জন্য প্র্যাকটিক্যাল না করলে কখনোই সম্ভব না। তো আমার পরামর্শ এটাই থাকবো যে যেই ফার্ম দেওয়ার পূর্বে যেন উনি এটার উপরে একটা কোর্স হোক বা একটা ফার্মের থেকে কিছুদিন অভিজ্ঞতা নেক, এটা নিব। ফার্ম করতে হলে আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যে ঘাস লাগবো। ঘাস ছাড়া কোনো বড় বিষয় নাই। মানে এইটা ফার্ম করার আগে, গরু কেনার আগে ঘাস কিনতে হইব, ঘাস লাগাইতে হইব। যদি ঘাস না লাগায় ওই লোকের আর কি সুফল হওয়া মানে উনি যে ভালো কিছু করতে পারবো এটা কোনোদিন সম্ভব না, লাভের চোখ দেখতে পারবো না। কারণ এই কেনা খাবার খাওয়ায়া কখনোই লাভ করা সম্ভব না, কখনোই না।